দর্শকদের শুভেচ্ছা জানাই। প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে কিসের ফাঁদ, আমি একটু ফিলোসফিক্যালি জবাবটা দিতে চাই। আমি যেটা মনে করি যে এটা একটা অতিপ্রাপ্তির ফাঁদ আর কি। হ্যাঁ, আমাদের একটা কথা আছে না, কাউকে আপনি দিয়েও খুশি করা আবার নিয়েও তাকে পরীক্ষা করা, একটা বলে না, দিয়ে পরীক্ষা করা অথবা নিয়ে পরীক্ষা করা। এতদিন আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল, তাদের হারিয়ে তারা একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাদের রাজনৈতিক অধিকার, জেল, জুলুম, গুম, খুন, তাদের ব্যবসা সব কিছুকে হারিয়ে একটা পরীক্ষা তাদের উপর গিয়েছিল, তাদের দলটা ভেঙে যায় কিনা, তাদের দল ছেড়ে লোকেরা চলে যায় কিনা। এই পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখন যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে তারা অধিক প্রাপ্তি। আপনি যদি দেখেন যে বিএনপি হয়তো কল্পনাও করে নাই যে বেগম জিয়া আবার মুক্ত হয়ে যাবেন, তারেক রহমানের মামলা সব প্রত্যাহার হয়ে যাবে, সব নেতারা জেল থেকে বেরিয়ে আসবে। জামাত ইসলামী তো আরও বেশি, তার দলের নিবন্ধন, তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে, তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার এই যে একটা প্রাপ্তি। এর বাইরে যদি আপনি এনসিপির কথাই ভাবেন, যে যারা ছাত্রনেতা ছিলেন তারা একটা আন্দোলনে ছিলেন, কোটা আন্দোলন, সেখান থেকে পুরো দেশ, মানে এই যে প্রাপ্তির একটা বিশাল জায়গা, এইটা হচ্ছে এখন আমি মনে করি এটা একটা ফাঁদ। এই ফাঁদে বা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি কিনা। এবং দেখবেন যে কথার ভারসাম্যহীনতা, কথাগুলো তো নতুন না। বিএনপিকে যে চাঁদাবাজ বলা হচ্ছে, জামাতকে যে রাজাকার বলা হচ্ছে, এবং বাচ্চাদেরকে যে আমরা মানে বাচ্চা বাচ্চা বলতেছি বারবার, যে ওরা ছোট মানুষ, সেটা শিশু, এগুলো তো নতুন কিছু না। তো শিশুরা তো যখন ঢাকা ব্লকেট দিয়েছিল, যখন তারা ঢাকার শাটডাউন দিয়েছিল, তখন তারা শিশুই তো ছিল। তো শিশুদের ডাকে তখন ব্লকেট পালন করেছিলেন কেন? যখন তারা ডাক দিয়েছিল সবাই ঢাকা আসেন, তখন তো আমরা তাদেরকে জিজ্ঞেস করি নাই। প্রশ্ন, বিএনপি চাঁদাবাজ, বিএনপি দখলদার, জামাতের কি এটা আগে খেয়াল ছিল না? ছিল তো। তার সত্ত্বেও তো তারা দীর্ঘ সময় তাদের সাথে জোট করেছে। জামাত রাজাকার, বিএনপির কি আগে জানা ছিল না? একসাথেই তো জোট করেছে। তাহলে এখন এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা তো ওই জুলাই আন্দোলনের সময় আসে নাই। জেলখানায় তো একসাথেই ছিল সবাই, একজন আরেকজনের জন্য তো দাবি তুলেছে, এবং একজনের ইমামতিতে নামাজও পড়েছে। এখন কথা হচ্ছে যে রনি ভাইয়েরও অভিজ্ঞতা আছে একসাথে জেলে থাকার ওনাদের সাথে, উনি হয়তো আরও অন্তরঙ্গতা দেখেছেন তাদের। এখন এটা হচ্ছে, আমি যেটা মনে করছি যে ওই প্রাপ্তির জায়গায় এসে তারা টালটা সামলাতে পারছে না। অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে যে পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন, 16 বছর 17 বছর ধরে বিএনপি ভাঙে নাই, জামাত শক্তিশালী হয়েছে, বা অন্যান্য দলগুলো তাদের রক্ষা করেছে, এই জায়গাটায় এসেই কিন্তু এখন সমস্যাটা তৈরি হচ্ছে। আমি রনি ভাইয়ের কথা ধরে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা বলি। এখানে কিন্তু মিক্সড অভিজ্ঞতা আছে। 91-তে এরশাদের পতনের পরে কিন্তু 91-তে এরশাদের উত্থান ঘটে গেছে। আপনি দেখেন 91 নির্বাচনে এরশাদ 35টা আসনে জিতেছে। এখন রনি ভাইয়ের কথা যদি আমি কাউন্টার করি, যে আওয়ামী লীগ যদি এবার ইলেকশন করে, ইলেকশন করার যদি আওয়ামী লীগ স্পেস পায়, রনি ভাই বলেন কয়টা সিট পাবে আওয়ামী লীগ? ইলেকশনের সিট পেলে 50-60টা পাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে জাতীয় পার্টি পুনর্বাসন করেছে কারা? জাতীয় পার্টি আবার রাজনীতিতে ফিরে আসলো কিভাবে? 5 বছরের ব্যবধানেই তো আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি জামাতের জোট হয়ে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সুতরাং আমি যেটা দেখি, আওয়ামী লীগের উত্থানটা বা আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টা নির্ভর করবে তার কাউন্টার পার্ট পলিটিক্সটা কীভাবে করছে। দেখেন, আপনি গোপালগঞ্জের ঘটনাটায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী আচরণ করেছে, একটা দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া, এটা তো আমাদের এখন নাই। আমরা তো এখন দেখছি পাশাপাশি সবাই মিছিল করছে, সবাই সবার গণতান্ত্রিক অধিকার ভোগ করছে, কিন্তু সেখান থেকে একটা ব্লাডশেড হয়েছে। যখনই আপনার একটা রক্তাক্ত ঘটনা ঘটবে, তখন মানুষ কিন্তু ওই আগের পুলিশি রক্তাক্ত ঘটনা পরের রক্তাক্ত ঘটনার সাথে মিলাবে। যখনই ওই যে ইট দিয়ে মানুষটা মারার ঘটনাটা আসলো, ওই যে আপনার ইয়াতে এই পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে, দেখবেন তখন মানুষ কিন্তু অতীত 28 অক্টোবর অতীতের গুলোর সাথে মিলাচ্ছে। তো তখন তো মনে হবে যেন একই রকম তো ঘটনা। অর্থাৎ আওয়ামী লীগ, আমি একটা কথা বলেছিলাম, পত্রিকাগুলোতে লিখেছিল সেটা, আমি বলেছি এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটা আওয়ামী ফ্যাসিবাদের ঘটনাকে ম্লান করে দেয়। আপনি যখন আওয়ামী ফ্যাসিবাদকে ম্লান করে দিবেন, তখন মানুষ আর ওই জায়গাটাকে, যেমন আমরা এতদিন পর্যন্ত 71-এর নৃশংসতাকে সবচেয়ে বড় নৃশংসতা মনে করেছি, 71-এর গণহত্যাকে আমরা সবচেয়ে জঘন্যতম গণহত্যা হিসেবে ট্রিট করে এসেছি। কিন্তু 24-এর গণহত্যা যখন ভিডিওগুলো আমাদের সামনে আসছে, তখন আমাদের প্রশ্ন জাগ্রত হচ্ছে যে 71-এর গণহত্যার সব ছবি তো আমরা পাই নাই, ভিডিও তো আমরা পাই নাই, বর্ণনায় শুনেছি। কারণ আবু সাঈদের হাত প্রসারিত গুলির বর্ণনা যদি শুনতাম, আমাদেরকে কতটুকু টাচ করতো। যখন দেখছি ছবি, গুলি করা হচ্ছে সামনে সামনে, একটা ছেলে বুকে চাপা দিয়ে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি এপিসি থেকে ওই যে সাহেবুল ইয়ামিন ছেলেটাকে ফেলে দেওয়া হচ্ছে, সে আসাবুল ইয়ামিন ছেলেটাকে লুটে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি আপনার ওই পুলিশ আপনার লাশগুলো পুড়িয়ে দিচ্ছে বা মেরে লাশ তুলছে গাড়ির উপরে, এই দৃশ্যগুলো তখন আমাদের কাছে 25শে মার্চের পরে 24-এর ওই 36 জুলাইটাকে তখন
প্রতিস্থাপিত করে। এবং দেখবেন এখন কিন্তু ওই পাকিস্তানি হানাদার, পাকিস্তানি রাজাকারদের চাইতেও আওয়ামী ফ্যাসিবাদের বক্তব্যটা শানিত হয়, বেশি আলোচিত হয়। তো এখন আমি যেটা বলছি যে এই যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এটা একটা রিলেটিভ কোশ্চেন। আওয়ামী লীগ ফিরে আসবে যদি রাজনৈতিক দলগুলো ভুল করে, এবং সেই ভুলটাই করতে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন 91-তে বিএনপি জামাত যেটা করেছিল, সেম আপনি যদি 91 পরবর্তী পত্রিকা দেখেন, জামাতকে বিএনপি কি বলে গালি দিয়েছে, বিএনপি জামাতকে কি বলে গালি দিয়েছে, আপনার কাছে মনে হবে এটা আপনি 24টাই দেখছেন। জি, আপনি এই জায়গাটায় আমরা দেখছি, আমি যেটা 4টা দলকে আমি আজকে উল্লেখ করে বলেছি, অনুরোধও করেছি, বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই 4টা দলের কথা দেখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি একটা ইন্টারেস্টিং ঘটনা দেখবেন, 29শে জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের অফিসে গিয়েছিল, ওনাদের একটা মিটিং হয়েছে, এবং মিটিং হওয়ার পর একটা 10 দফা চুক্তিও স্বাক্ষর হয়েছে, এবং সেই চুক্তির 7ম দফায় লেখা আছে কোনো দল কাউকে হেয় করে কোনো কথা বলবে না। দেখছেন কয় মাস গেল, এর মধ্যে বিএনপি তাদের দলকে উল্লেখ করে বলেছে ওরা তো একটা চরের দল, আর ইয়া কি করলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলল যে চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। মানে অর্থাৎ দুজনকে হেয় করে, এমনভাবে হেয় করে কথা বলছে। ঠিক একইভাবে বিএনপি জামাতকে রাজাকার বলছে, জামাত বিএনপিকে আপনার ওই যে ফেসিবাদ বা চাঁদাবাজ বলে বলে অহরহ বলছে। এই জায়গাটায় মূল যে ফাঁদটা বা ভারটা তারা সহ্য করতে পারছে না, সেটা হচ্ছে অতি পাওয়ার, হঠাৎ করে এত পাওয়ার, হঠাৎ করে সব কিছু মুক্ত হয়ে যাওয়ার। যেমন ছেলেরা যেমন দেখেন সালাউদ্দিন সাহেব বললেন যে এনসিপির জন্য দরজা খোলা, মানে এজ ইফ আপনি হলেন বাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আপনি ভাড়াটি, আপনার জন্য আমার দরজাটা খোলা। একটু কেমন যেন একটা তাচ্ছিল্যের একটা ভাব আছে। ঠিক যেতে না যেতে আবার ছাত্ররা কি বলছে যে আমরা দরজা খুলেছি বলেই তো আপনি ইন্ডিয়া থেকে আসতে পারছেন, নাহলে আসতে পারতেন না। মানে কেউ কাউকে একটি চুলের জন্য ছাড় দিচ্ছে না।